আজ দিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সে নীল রঙের শাড়ি পরেছে। তার কবিমশাই বলেছিল তাকে নীল রঙে খুব মানায়। দিয়া জানে না তার কবিমশাই কোথায় আছে, কেমন আছে, কিন্তু তার মন বলছে সে শুধু তার কবিমশাইয়ের গল্পের নায়িকা হবে, আর কারো গল্পের চরিত্রে সে জায়গা পাবে না। দিয়ার একটুও ভয় লাগছে না, কারণ বাবা বলেছিল ছেলে পছন্দ না হলে না করে দিতে পারবে, কোনো জোরাজোরি নেই। তাই দিয়াকে শান্ত মনে হচ্ছে অনেকটা। সে মনে মনে প্ল্যান করে ফেলেছে ছেলের সাথে কথা বলার সুযোগ আসলে এসে প্রশ্ন করবে ছেলেটা কি তার কবি মশাই কিনা। এরপর প্রশ্ন কিভাবে করবে তার অনেক রিহার্সেল করে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে। রাজিয়া রহমান মেয়েকে পাত্রপক্ষের সামনে আনলেন। দিয়া মাথা নিচু করে বসে আছে, একবারের জন্যও মাথা তোলেনি। লজ্জা আর ভয় একসাথে চেপে বসেছে মনে। কিছুক্ষণ পর পাত্রের সাথে কথা বলার জন্য তাদের দুজনকে বারান্দায় পাঠানো হলো। দিয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটির দিকে তাকানোর সাহস হচ্ছে না, ছেলেটিও কোনো কথা বলছে না। এরপর পাত্রপক্ষ চলে যায়। দিয়ার চোখের কোণে জমে আছে পানি, কারণ ছেলেটি তার কবি মশাই ছিল না। সেই পরিচিত স্বর যেটা শুনলে মনের মাঝে প্রশান্তি আসতো, তা এই ছেলেটির কণ্ঠের মাঝে খুঁজে পায়নি দিয়া। আর তার কবি মশাই তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো, আর এই ছেলের কথাগুলো তার কাছে বিরক্তিকর ভাষণ মনে হচ্ছিল। এতক্ষণ শুধু কবে আপদ বিদায় হবে এই অপেক্ষায় ছিল সে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর দিয়া বলে দেয় সে এই বিয়ে করবে না। কারণ দেখায় ছেলেটির মাথার তার ছেঁড়া, তাকে উল্টাপাল্টা প্রশ্ন করেছে। দিয়ার এখন খুব রাগ হচ্ছে। তার কবিমশাই বলেছিল সেই প্রথম বিয়ের প্রস্তাব আনবে, আর কারোর সামনেই দিয়াকে নীল শাড়ি পরে যেতে হবে না। তাই আজ কবিমশাইয়ের জন্য সে নীল শাড়ি পরেছিল। সে ধরেই নিয়েছিল এই বিয়ের প্রস্তাব তার কবিমশাইয়ের পক্ষ থেকে এসেছে। ফ্রেশ হয়ে বিছানায় শরীর এড়িয়ে দিল দিয়া। সে কি বেশি বিশ্বাস করে ফেলেছে নামহীন মানুষটাকে? এই যুগে কি এসব পাগলামো কেউ করে? নিজেকে বোকা মনে হচ্ছে তার। এভাবে একটা অপরিচিত মানুষ যে তার নামটিও জানায়নি, দিয়া কিভাবে তাকে এত ভালোবাসতে পারে? যদিও কবি মশাইকে সে কখনো দেখেনি, তবুও সে নিজের মনে তার কবি মশাইয়ের চিত্র এঁকেছে অনেককে কল্পনা করে। হ্যাঁ, দিয়ার বিশ্বাসের জায়গায় তার কবি মশাইয়ের স্থান হয়েছে অনেকের জন্যই, কারণ তার কবি মশাইয়ের কণ্ঠস্বর অনেকটা অনেকের সাথে মিলে যায়। 6 মাস আগে যেদিন রিদিদের বাসায় গিয়েছিল, সেদিন অনেকের রহস্যময় হাসি আর কথা দিয়াকে বাধ্য করেছিল ব্লগটি খুলে দেওয়ার জন্য, কারণ একমাত্র অনেককে সে সন্দেহ করেছে। আর অনেকের চোখে নিজের প্রতি ভালো লাগাটা সে বুঝতে পেরেছে অনেক আগেই, কারণ মেয়েদের চোখ আর মনের গভীরতা অনেক বেশি, সহজে অদেখা অনুভূতিও দৃশ্যমান হয়ে যায়। তাছাড়া এই 6 মাসে অনেকের সাথে যতবার দেখা হয়েছিল, অনেকের ব্যবহারে মনে হয়েছে অনেক ছাড়া তার কোপে মশাই হওয়া আর কারো পক্ষেই সম্ভব নয়। দিয়া পরদিন ভার্সিটি গেল। রিধি আর বর্ণ বসে আছে পাশাপাশি। বর্ণের মন খারাপ, আর রিধি তাকে সান্ত্বনা দিচ্ছে। তা দেখে দিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? রিধি দিয়াকে ইশারায় চুপ থাকতে বলল। কিছুক্ষণ পর বর্ণ নীরবতা ভেঙে বলল, আমার খুব কষ্ট হয় জানিস, সবাই আমাকে মুটকি বলে খেপায়। আমি অনেক চেষ্টা করেছি এই ওজন কমাতে, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই মনে করে আমি অনেক খাই, কিন্তু বিশ্বাস কর আমি খাই না তেমন একটা। খাওয়ার প্রতি আমার আগ্রহ নেই। তবুও কেন আমি তোদের মতো হতে পারি না? আমার তো একটা ছেলেও ফ্রেন্ডও নেই। যাকে ভালো লাগতো সেও কখনো ফিরে তাকায়নি আমার দিকে। বান্ধবীরা অপমান করতো, সবাই বলতো আমাকে দেখলে বর পালিয়ে যাবে। রিকশায় উঠলে বলতো চাকার হাওয়া নাকি আমার ভারে বের হয়ে যাবে। মাঝে মাঝে তো ওদের ছেলে বন্ধুদের সামনে অপমান করতো, বলতো এই হচ্ছে আমাদের মুটকি। খুব লজ্জা লাগে জানিস, মরে যেতে ইচ্ছে হয় অনেক। আমি তো খাই না, তবুও যা খেতাম তাও কমিয়ে দিয়েছি এখন। বুকে ব্যথা হয় অনেক, অ্যাসিডিটি বেড়ে যায়, মাঝে মাঝে মাথাও ঘুরায়, কিন্তু কেউ বুঝে না জানিস। তাই কোনো প্রোগ্রামেও যেতে মন চায় না। বাড়ির লোকেরা বলে আমাকে দেখলে নাকি 3 বাচ্চার মা মনে হয়। সহ্য হয় না এসব। যারা এমন করে বলে তাদের আমি কিছুই বলি না, হেসে উড়িয়ে দেই। কিন্তু সত্য কথা কি জানিস, তাদের কথাগুলোতে আমি খুব কষ্ট পাই। ক্ষমা করব না কাউকে আমি। দিয়া বলল, এসব কথা কানে নিবি না। যারা এসব কথা বলে তাদের থেকে দূরে থাকিস, ভালো থাকবি অনেক। এবার রিধি বলল,
এটা হরমোনজনিত সমস্যা, তার মানে আল্লাহর ইচ্ছাতে। আর সৃষ্টিকর্তা কখনো বান্দার খারাপ চাইবে না। বিশ্বাস কর, একদিন সব ঠিক হয়ে যাবে। আজ যারা তোর দুর্বলতায় আঘাত করছে, একদিন তারাই তাদের কোনো দুর্বলতার জন্য আঘাত পাবে। এটাকে বলে ন্যাচারাল রিভেঞ্জ। বর্ণ হেসে বলল, আমার না কিচ্ছু লাগবে না, শুধু ভালো একটা বর লাগবে। একটাও প্রেম করিনি এই জীবনে, শুধুমাত্র বরের সাথে প্রেম করার জন্য। আমার বর আমাকে ভালোবাসলেই আমি খুশি। দিয়া বলল, তুই যার কপালে জুটবি বড় ভাগ্যবান হবে সে। সত্যি? হৃদি নাক সিটকে বলল, হ্যাঁ কচু, কানের কাছে সারাদিন বসে প্যান প্যান করবে, বাইরে গেলে কিছুক্ষণ পরপর ফোন দিয়ে বলবে, ও গো শুনছো, খেয়েছো, বসেছো, কি করছো, কবে আসবে, অপেক্ষায় আছি তো। বর্ণ চোখ ছোট করে বলল, অবশ্যই। আমার এসব ভালোবাসাযুক্ত অত্যাচার সহ্য করতে না পারলে সে কেমন বর? রোবট হবে নাকি? আমি বিয়ে করবো কেন তাহলে? বাবার বাড়িতেও তো থাকতে পারি। বিয়ে করবো শুধু এমন একটা পার্সোনাল শ্রোতা পাওয়ার জন্য, যাকে আমি পা থেকে মাথা পর্যন্ত সব কথা শেয়ার করতে পারবো। সে শুধু আমার বন্ধু না, আমার অভিভাবক হবে। এখন তো আব্বু আম্মুকে এমন অনেক কথা বলা যায় না যা বান্ধবীদের বলা যায়, আর বান্ধবীদের অনেক কিছু বলা যায় না যে শুধু বাবা মা জানে। আর আমার বর তো সব জানবে। এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন? হ্যাঁ, শুধুমাত্র তার জন্য রান্না করা, তার ঘরের কাজ করা আর তার বাচ্চার মা হওয়ার জন্য? কখনো না। আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে, আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার সাথে ঘুরবে, হাসবে, তখনই সে আমার বর হবে, নয়তো পর হবে। বাসায় আসার পথে দেয়া রিধিকে তার বিয়ের জন্য ছেলে দেখতে আসা কবি মশাইয়ের প্রতি তার ভালোবাসার সব কিছুই প্রকাশ করলো। আর রিধি বাসায় ফিরে এসব অনিককে শোনালো। দিয়াকে ছেলেপক্ষ দেখতে এসেছে শুনেই অনিকের বুকটা কেঁপে উঠল। সে আর দেরি না করে আদিবা সিদ্দিকা আর কামাল সিদ্দিককে জানিয়ে দেয় সে দিয়াকে বিয়ে করতে চায়। ছেলের পছন্দে তাদের কোনো আপত্তি ছিল না। পরদিন তারা বিয়ের প্রস্তাব নিয়ে দিয়াদের বাসায় যান। ফয়সাল ও রাজিয়ার অনিককে খুব পছন্দ ছিল, আর যেহেতু দিব্য আর রোহানের খুব ভালো বন্ধু, তাই আপত্তিও দেখাননি। দিব্য আর রোহানকে জানানোর পর তারাও খুব খুশি হলো। হৃদি তো মহা খুশি, তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তার ভাবি হতে যাচ্ছে। দিয়া যখন জানতে পারলো অনেক বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তারপর থেকে সেও অনেক খুশি, কারণ তার মনের মাঝে কবি মশাইয়ের জন্য শুধু অনেকই উপযুক্ত। দিয়া আর অনেককে পাশাপাশি বসানো হলো। লজ্জায় আর খুশিতে যেন মরেই যাবে দিয়া। একটু কথা বলার সুযোগ খুঁজছিল তারা, কিন্তু আশ্চর্য, তাদের একা কথা বলার কেউ সুযোগই দিচ্ছে না। এক সপ্তাহ পর আজ অনিক আর দিয়ার বিয়ে। বিয়েতে রক্তিমের পরিবারকেও দাওয়াত করা হয়েছে। জুনায়েদ আর নবনী রিধিকে আজ কত মাস পর দেখছেন। জুনায়েদ সাহেব রিধিকে জিজ্ঞেস করলেন, রিধি মা আমার, কেমন আছিস? রিধি মুচকি হেসে বলল, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো বাবা? তোকে ছাড়া ভালো থাকা যায়? কিছু ভালো লাগে না মা, তুই ছাড়া ঘরটা যে বড্ড শূন্য মনে হয়। বাবার কথা কি একবারও মনে পড়েনি? হ্যাঁ, রোজ মনে পড়তো, অনেক মিস করি তোমাকে। নবনী ক্ষীণকণ্ঠে বললেন, রিধি। রিধি নবনীকে জড়িয়ে ধরে বলল, ভালো আছো মা? না, ভালো নেই, আমরা কেউ ভালো নেই রিধি, আমাকে ক্ষমা করে দিস মা, অনেক কষ্ট দিয়েছি তোকে। আমি এত নির্দয় হয়ে পড়েছিলাম যে তোর মায়া ভরা চেহারাটাও আমার চোখে পড়েনি। আমি তোমার সাথে রাগ করিনি মা, কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন সব ভুলে গেছি। তোমরা আমার জন্য যা করেছিলে এতটা বছর, তা কখনো ভোলা সম্ভব না। তাহলে সামান্য কষ্ট আমি কিভাবে মনে রাখতে পারি বলো? আর বাবা মা সন্তানদের ভালো চায়, তুমি তো রক্তিমের ভালো চেয়েছিলে। আমি রক্তিমের ভালো চাইনি, রক্তিমের ভালো থাকা তো তোর সাথে ছিল। আমি চেয়েছিলাম সমাজের সামনে ভালো থাকা। আমি অনেক খারাপ মা, আমাকে ক্ষমা করে দিস রিধি। আমি কত ভুল করেছিলাম, তুমি কি আমার উপর রাগ করেছিলে? আমিও ক্ষমা করে দিয়েছি তোমাকে, আর এসব কথা কখনো তুলবে না মা। আমার ছেলেটা ভালো নেই রিধি, তুই ছাড়া রক্তিম কারোর সাথেই সুখী হবে না। আমার ছেলের পাশে থাকবি সারা জীবন। রিধি মাথা নিচু করে রইল। সে নিজেও রক্তিমকে ছাড়া ভালো থাকবে না, কিন্তু এখন কি তার পরিবার এই সম্পর্কটা মেনে নেবে এত কিছু হওয়ার পর? তিন কবুল বলার পর দিয়া আর অনিক একই বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। অনিক দিয়াকে ভালোবাসা অনেক আগে থেকে। আজ অনিকের ভালোবাসার নতুন সূচনা হলো। রাতে বাসর ঘরে বউ সেজে বসে আছে দিয়া। লজ্জায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার।
এক ভিন্ন অনুভূতি সৃষ্টি হচ্ছে মনে। হৃদি হয়তো আশেপাশে কোথাও আছে, পরিচিত কেউ আছে, তাই একটু হালকা লাগছে দিয়ার। নয়তো বসে বসে কান্না করতো। দিয়া বিয়ের আগের দিন রাতে বসে কিছু ভিডিও দেখেছিল, বিয়ের দিন বিদায়ের সময় মেয়েরা কি করে তা দেখার জন্য। হৃদি তাকে এই বুদ্ধি দিয়েছে। মেয়েরা বিয়ের দিন বিদায়ের সময় বিভিন্ন ভঙ্গিতে কান্নাকাটি করে। কেউ চিৎকার করে কাঁদে, যা দিয়া কখনোই করবে না। কেউ বাবা মাকে ধরে রাখে আর বলে, আমি যাব না, আমি যাব না। কিন্তু দিয়া তো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এক পায়ে খাড়া। তাই এই ধরনের কান্নাকাটিও বাদ। কেউ কেউ ফুপিয়ে কাঁদে, কিন্তু এভাবে ফুপানোর অভ্যাস দিয়ার নেই। অনেকে নাচতে নাচতে চলে যায়, অনেকে দাঁত বের করে হাসে। একটাও দেয়ার মানসম্মত মনে হয়নি। এখন সমস্যা হচ্ছে দেয়ার খুব সহজে কান্না পায় না। দিয়ার ধারণা তার অশ্রুগ্রন্থিতে পানির পরিমাণ কম, অথবা তার মস্তিষ্ক এই ব্যাপারে কোনো সাড়া দেয় না। তাই সে এসব ভিডিও দেখছিল কিভাবে কান্না শুরু করবে তার চর্চা করার জন্য। কারণ বিদায়ের সময় না কাঁদলে লোকে কি বলবে। এত কিছুর পরও দিয়ার কান্না পায়নি, তাই হৃদির বুদ্ধিতে সে অভিনয় করেছিল। কারণ ছাড়া নাক টেনেছিল যাতে মনে হয় সে কাঁদছে, আর টিস্যু দিয়ে চোখটা আড়াল করার চেষ্টা করেছে শুধু। বাবা মার থেকে বিদায় নেওয়ার চেয়েও তার কাছে তখন চোখ ঢাকা বেশি গুরুত্বপূর্ণ ছিল। অনেকক্ষণ হলেও দিয়া বসে আছে। এত সাজগোজ নিয়ে বসে থাকতে বিরক্ত লাগছে তার। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে পরিচিত নম্বর দেখে ভয় পেয়ে গেল সে। এটা তো কবি মশাইয়ের নম্বর। এত চিন্তা করার সময় ছিল না দিয়ার। সে তাড়াতাড়ি কল রিসিভ করলো। ওপাশ থেকে কবি মশাই বলল, প্রথম যেদিন দেখেছিলাম তোমায়, পড়েছে তোমার হাসির মায়ায়। যতবার দেখেছি তোমার আখি, বাঁধিয়াছ তুমি হিয়ায় রাখি। তোমার মাঝে কি আছে ওগো মায়াবিনী, আমি তোমারে ছাড়িয়া যেতে পারিনি। আজ সৃষ্টি হয়েছে এক নতুন বন্ধন, ললাটে তোমার রাখা হলুদ চন্দন। মায়াবতী, এখন থাকবো তুমি আর আমি। তুমি আমার বউ, আমি তোমার স্বামী। দিয়া চোখ বন্ধ করে রেখেছিল এতক্ষণ। অনেক দরজা ঠেলে ঘরে ঢুকলো। দিয়া চোখ খুলে অনেকের সামনে দেখলো। দিয়ার সামনে এসে কলটা কাটলো অনেক। দিয়া মুচকে এসে বলল, কবি মশাই, না না, এখন থেকে বলবো অনিক মশাই। অনিকও পাল্টা হেসে উত্তর দিল, হ্যাঁ মিস দিয়া। না না, এখন আপনি মিসেস অনিক। দিয়া আর অনিকের মুখে খুশির আমেজ। দিয়া ধারণা করেছিল অনিক তার কবি মশাই। তবুও সম্পূর্ণ প্রমাণ না পেলে কিভাবে সে মনকে শান্ত করবে। আজ মনও শান্ত, অপেক্ষারও হলো সমাপ্ত। ভালো থাকুক দিয়া আর অনিক, তাদের জীবনে নতুন যাত্রা সুখের হোক।